ইয়ানা এবার চমকালো, ভরকালো। অপ্রস্তুত হয়ে ছিটকে সামান্য দূরে সরে দাঁড়ালো রিফাত হতে। এতক্ষণে হিংস্র বাঘিনী হুট করে বিড়াল ছানা বনে গেছে। লজ্জায় চোখে মুখে হাত বুলিয়ে আশেপাশে তাকালো। আশেপাশের মানুষের তাদের দিকে কেমন অদ্ভুত নজরে তাকিয়ে আছে। তা দেখে ইয়ানা আরো বেশি লজ্জা পেয়ে গেল। রিফাত এবার উপহাস্যপূর্ণ একটা হাসি দিল। বুঝেছে তার ডোজ কাজে লেগেছে। সময় ব্যয় না করে ইয়ানা হাত ধরে গাড়িতে বসায় আর নিজে বসে ড্রাইভিং সিটে। ইয়ানা কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না, তাই চুপ থাকায় শ্রেয় মনে করল। সময় বেরোলো। গাড়ির জানালা ভেদ করে স্নিগ্ধ হাওয়া ছুঁয়ে দিল ইয়ানাকে। এতক্ষণে ফুরফুরে মন মস্তিষ্ক হঠাৎ করে অনুদ্বেল হয়ে পড়ল। চঞ্চল মেয়েটা শান্ত হয়ে পড়ল। গলা কেমন ভার ভার লাগছে। চোখটা মিট মিট করে পার কিছু বন্ধ করল, খুলল। সময় পেরোলো স্রোতের মতো। প্রায় 15 থেকে 18 মিনিটের মধ্যে গাড়ি এসে থামলো একটা লেকের ধারে। রিফাতের না বলাতে ইয়ানা ডোর খুলে নেমে পড়ল। দিশাহীন হেঁটে গেল সামনের দিকে। বিশাল এক ঝিল, আশেপাশে সবুজ ঘাসেদের কার্পেট। লোক সংখ্যা কম হলেও প্রায় জনই কপত কপতে, তাই একে অপরের দিকে তাকানোর সময়ই নেই কারো। মুহূর্তের মধ্যে রিফাত এসে ইয়ানার পাশে দাঁড়ালো। লম্বা একটা শ্বাস টেনে ইয়ানার উদ্দেশ্যে কিছু বলার জন্য উদ্যোগী হতেই ইয়ানা ঝিলের জলে নিজের অবয়বের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমি জানি আপনি এর সম্পর্ক চান না। জোর করে আর যাই হোক কোনো সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। একটা সময় হয়তো আপনি এই নামমাত্র সম্পর্কের থেকে মুক্তি চাইবেন, কিংবা হয়তো চাইছেন। আজ আমি আপনাকে বলছি, আপনি যখন খুশি আমার থেকে মুক্তি নিতে পারেন। চিন্তা নেই, কোনো দিন কোনো রকম অধিকার নিয়ে আপনার কাছে যাব না। আপনি নিজের মতো করে জীবন কাটাতে পারেন। আমি কোনো দিন বাধা হব না। এক নিঃশ্বাসে কথাগুলো বলল ইয়ানা। চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। বুকের বাঁ পাশে সৃষ্টি হয়েছে তীব্র যন্ত্রণা। অদ্ভুত অনুভূতিরা দলা পাকিয়ে গেছে গলার মাঝ বরাবর। রিফাত শান্ত দাঁড়িয়ে রইল, কিছু বলতে পারল না। সে তো ইয়ানাকে এনেছিল কিছু বলার জন্য, তার বন্ধু আহিলের পরামর্শে। ইয়ানাকে কিছু অতীত বলতে এসেছিল সে, কিন্তু ইয়ানার কথার কাছে তার সব শব্দ মিইয়ে গেল। আমি একা চলে যেতে পারবো, আপনাকে আমার সাথে আসতে হবে না। চিন্তা নেই, দাদুর কথাতেও আমরা এক রুমে থাকবো না। চলে গেল ইয়ানা। চোখ তুলে কিংবা ঘুরে পর্যন্ত তাকালো না সে রিফাতের দিকে। দেখল না রিফাতের শান্ত স্নিগ্ধ মুখশ্রী। সময় যে প্রবাহমান, তাই কারো জন্য থেমে থাকে না। পেরিয়েছে বেশ অনেকটা সময়। দিন গেছে, গেছে রাত্রি। সেদিনের পর থেকে দূরত্ব বজায় রেখে চলা, এড়িয়ে যাওয়া, সমস্ত কিছু আগের থেকে আরো বেশি প্রখর হয়েছে। কাছে আসবে না বলে পণ করেছে। যতটা সম্ভব ব্যবধানে থাকবে ইয়ানা। সবকিছুর পরেও কি যেন একটা মোহিনী শক্তি, এক অদ্ভুত আকর্ষণ। এদিকে রিফাতের চাপ বেড়েছে। প্রায় সময় তাকে বাহিরেই কাটাতে হচ্ছে, কিন্তু এত ব্যস্ততার মাঝেও বারবার মনে পড়ছে ইয়ানার বলা সেই তিক্ত বলে। মাঝে মধ্যেই ইয়ানার কথা চিন্তা করে ডুব দিচ্ছে গভীর ভাবনায়। আর কখনো মাথা ঝাঁকিয়ে সব চিন্তা দূরে ঠেলে দিতে চাইছে। কি এক অদ্ভুত ধাঁধায় পড়েছে সে। মেয়েটার থেকে সেই তো দূরে থাকতে চেয়েছিল, আর এখন যখন ইয়ানা নিজেই এই সম্পর্ক থেকে তাকে মুক্তি দেবে বলে জানালো, তখন এ ধরনের অনুভূতি কেন? টিউশন শেষে দাঁড়িয়ে আছে আলেয়া। চারিদিক প্রায় অন্ধকার করে এসেছে। ঠান্ডাকালে এই এক সমস্যা, সন্ধ্যা নামে অনেক আগে। আলেয়া চিন্তিত মুখে হাত উঠিয়ে বারবার ঘড়ি দেখছে। একটা অটো তার চোখে পড়ছে না। এদিকে প্রায় সমস্ত ছাত্রছাত্রীরা চলে গেছে নিজ নিজ গন্তব্যে। হাড়হিম শীতল আবহাওয়া, দফা রফা অবস্থা আলিয়ার। বারবার হাতে হাত ঘষে চোখে মুখে বোলাচ্ছে। এরই মাঝে কোথা থেকে রকেটের বেগে এক বাইক এসে দাঁড়ালো ঠিক আলিয়ার পায়ের একদম সামনে। আলিয়া ভয়ে দুপা পিছিয়ে গেল। ভয়ে শরীর কেঁপে উঠল, আর একটু হলে তার পা শেষ। বুকে হাত রেখে জোরে নিঃশ্বাস নিয়ে সামনে তাকাতেই মেজাজ বিগড়ে গেল। দাঁত কিরমির করে বলল, হাফিজের বাচ্চা, হাঁপানি রুগী, চোখে কি মার্বেল গুলি লাগানো, নাকি হাতে বাইক পেয়ে ভেবেছ ওটা হেলিকপ্টার? চত্বর সব। আর একটু হলেই তো আমি পা থাকতে খোঁড়া হয়ে যেতাম। খোরা হলে তো আমারই ভালো, তোকে নিজের চোখের সামনে বসিয়ে রাখতে পারতাম। বিড় করে বলা কথায় নিজেই অবাক হয় হাফিজ। মেয়েটা তার মাথা প্রায় নষ্ট করে ফেলেছে।
হাফিজের বিড়বিড় গলা দেখে আলেয়া আরো তেতে গেল। তেরে সে বাইকের উপর ধূপ করে হাত মেরে বলল, কি বিড়বিড় করছো? যা বলার মুখের সামনে বলো। যেখানে আমার কথা আমি নিতে পারছি না, সেখানে তোকে বলে তুই হাবলা হয়ে যাবে। কি কি? আন্ডা, বাইকে বস। কেন? আর তুমি এখানেই বা কি করছো? নিশ্চয়ই মেয়ে পটানোর ধান্দায় এখানে হাজির হয়েছো, তাই না? বাড়ি গিয়ে ছোট মাকে সব বলবো, দেখো। অত প্রশ্ন কিসের? আর তোর মাথায় এত চিপ ভাবনা চিন্তা আসে কোথা থেকে? আমার মতো হ্যান্ডসাম শেষ পর্যন্ত কিনা মেয়ে পঠাবে? ইস, বসতে বলেছি বসবে, না হলে তোর লস। রাস্তাঘাট শুনশান প্রায়, একটাও অটো চোখে পড়বে কিনা সন্দেহ। বাদবাকি তোর ইচ্ছে, বসলে বস, না হলে আমি যা। পুরো কথা শেষ হওয়ার আগে আলিয়া ভালো বাচ্চাদের মতো হাফিজের বাইকের পিছনে বসে পড়ে। হাফিজ প্রথমে ঘাবড়ে গেলেও পুরো স্বাভাবিক হয়ে যায়। মনে মনেই হাসলো, প্রশান্তি অনুভব করলো প্রবল। বাইক স্টার্ট দেওয়ার আগেই সতর্কতার সংকেত হিসেবে বলল, ধরে বস, পড়ে যাবি না হলে। আলিয়া নাকচ স্বরে বলল। কিচ্ছু হবে না, আমি ঠিক আছি। আলিয়ার কথা ঠিক পছন্দ হলো না হাফিজের। চোয়াল শক্ত করে বাতাসের ন্যায় বাইক ছোটালো। মুহূর্তেই এক নরম হাত জোড়া শক্ত করে পেঁচিয়ে ধরল হাফিজের কোমর। স্পর্শ পেয়ে বাঁকা হাসলো হাফিজ। সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকা করতে হয়, কথাটা আজ চরম সত্য বলে দাবি করল হাফিজ। লার্জ সাইজ পিজা সাথে কোল্ড ড্রিঙ্কস আর ক্রিমি পাস্তা খেয়ে সন্তুষ্টির ঢেকুর তুলল আলিয়া। চেয়ারে গা এলিয়ে দিয়ে রুদ্ধ দীর্ঘশ্বাস ছাড়ল। এদিকে তার সামনে বসে থাকা হাফিজ হা হয়ে তাকিয়ে আছে আলিয়ার দিকে। সে জানে আলিয়া অত্যন্ত রকমের পছন্দ করে জাঙ্কস ফুড, কিন্তু তা বলে এত খাবার একা সাপাট করে ফেলবে সেটার সম্বন্ধে অবগত ছিল না হাফিজ। হাফিজের চাহনি বুঝতে পেরে আলিয়া চেয়ারে ভালো করে বসে মেকি হাসি দিয়ে বলে, আসলে দুপুরে কিছু না খেয়েই পড়তে চলে গিয়েছিলাম। সকালের নাস্তার পর এই খেলাম সবে, তাই একটু বেশি খেয়ে ফেলেছি আর কি। বাই দ্য মেঠোফত, তুমি নামক কিপটা আজ এত বদান্য, ব্যাপার কি? হুম। হাফিজ আলিয়ার বাচ্চামি সুলভ কথায় অসাধারণ হাসলো। কিছুটা খারাপও লাগলো মেয়েটার কতটা সময় অভুক্ত। এই মেয়েটা জানেই না তার এই ধরনের আচরণে এক পুরুষ অবাঞ্ছিতভাবে এলোমেলো হয়ে যায়। হাফিজ এবার এক লম্বা শ্বাস টানল, তারপর শান্ত স্বরে বলল, চাকরি হয়েছে আমার, আমার সবর আর কষ্টের ফল আল্লাহ আমায় দিয়েছে আজকালু। এতক্ষণ চটফটে আলিয়া সহসা শান্ত হয়ে গেল। এমন নিবিড় দৃষ্টিতে তাকিয়ে আছে হাফিজের দিকে। তারপর ঝট করে চেয়ার ছেড়ে উঠে হাফিজের সামনে গিয়ে দাঁড়ালো। হাফিজকেও টেনে দাঁড় করিয়ে উৎফুল্লতার সাথে আলিয়া জাপটে ধরল হাফিজকে। আলিয়া দেখছে হাফিজের প্রতিকূল অবস্থা। দিনরাত এক করে হাফিজের প্রস্তুতি দেখেছে সে, তাই তো এখন হাফিজের সাফল্যের কথা শুনে নিজেকে সামনে রাখতে পারল না। ছোট পবিত্র মনে কোনো রকম জিলাপির পেঁচ ছাড়াই সান্নিধ্যে গেল হাফিজের। এদিকে হাফিজের অবস্থা কাহিল, বিবশ হয়ে গেল মুহূর্তে। বুক কেঁপে উঠল, কপালে মুহূর্তে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। গলা কেমন শুকিয়ে আসে। আশেপাশের মানুষজন খাওয়া ছেড়ে মিটমিট করে তাদের দিকেই তাকিয়ে আছে। হাফিজ এবার নিজেকে শান্ত রাখতে গলা কেশে নিজেদের টমের জেরি পর্ব শুরু করার জন্য আলিয়ার উদ্দেশ্যে বলে উঠল, ওরে চতুর ফকির, কিন্তু আমি একবারই খাওয়াবো, তাই এইসব করে কোনো লাভ হবে না। আলিয়া এবার ঠোঁট বাঁকা করে মাথা তুলল, সজোরে এক ঘুষি মারল হাফিজের বুকে। সঙ্গে সঙ্গে হাফিজ বুকে হাত রেখে আর্তনাদ করে বলল, আহ আলু। কাল প্রায় মাঝরাতে রিফাত বাড়ি ফিরেছে। ক্লান্ত শরীর বিছানায় মেলে ধরতেই রাজ্যের ঘুম এসে চোখ জুড়ালো। এখন বাজে সকাল 8:10 কাছাকাছি। বিছানা ছেড়ে আড়মোড়া ভেঙে উঠে বসল রিফাত। আজ বেশ ফ্রেশ অনুভব হচ্ছে তার, মেজাজটা বেশ মনোরম। ফ্রেশ হয়ে গায়ে জ্যাকেট জড়ালো, তারপর এসে দাঁড়ালো তার ব্যালকনিতে। স্নিগ্ধ বাতাসে শ্বাস টানলো, চোখ ঘুরে না চাইতো ইয়ানার ব্যালকনির দিকে দৃষ্টিপাত করলো। নানান রকমের ফুল দিয়ে সাজানো মেয়েটার ব্যালকনি। ফুলের সমাহার, এর সাথে টমেটো গাছও রয়েছে। তাতে প্রায় 4টার মতো টমেটো ফলেছে, আর আছে লঙ্কা গাছ।
সেখানে ডজন খানেক সবুজ ছোট বড় লঙ্কা হয়ে আছে। রিফাত বেশ মুগ্ধ হলো ইয়ানার কর্মের প্রতি। ছোটবেলা থেকেই মেয়েটা আলাদা, তার শখ আশা আকাঙ্ক্ষা খুবই সীমিত, অল্পতেই সন্তুষ্ট। কারো গলার স্বর্পে রিফাত মাথা নোয়ালো, দেখলো ঠিক তার সামনের রাস্তায় ইয়ানা দাঁড়িয়ে আছে, সাথে আছে পাশের বাড়ির ছেলেটা। বেশ কয়েকবার চোখে পড়েছে ছেলেটা রিফাতের, কিন্তু ইয়ানার সাথে ছেলেটার কি কথা থাকতে পারে? কি সুন্দর হেসে হেসে কথা বলছে ইয়ানা ছেলেটার সাথে। কই, তার সাথে তো এরকম করে কথা বলে না। রেলিং এ রাখা হাত শক্ত হলো রিফাতের। না চাইতো এক সুপ্ত রাগ কাজ করছে ইয়ানার প্রতি। তারা রিফাতকে খেয়াল করেনি, করলেও রিফাতে তাদের সম্পূর্ণ দেখতে পাচ্ছে এবং তাদের কথা শুনতে পাচ্ছে পরিষ্কারভাবে। এর মধ্যে রিফাত শুনতে পেল ছেলেটির কণ্ঠ। আচ্ছা ইয়ানা, তোমাদের বাড়ি কিছুদিন আগে যে ভাইজানটা এসেছে সে তোমার কি হয়? ইয়ানা কিছুক্ষণ মাথা নিচু করে ভাবল। এদিকে রিফাতের কান খাড়া করে আছে ইয়ানার উত্তর শুনবে বলে, কানে যেন বিদ্রোহ করে বলছে। নিজের চিন্তায় নিজেই অবাক হয়ে রিফাত। ইয়ানা এবার রিফাতকে দ্বিগুণ অবাক করে দিয়ে বলল, উনি আমার কাজিন হয়, আর এই বাড়ির বড় ছেলে উনি সিয়াম ভাই। এতদিন ডাক্তারি পড়ার সুবাদে তিনি বিদেশে ছিলেন। অবশ্য আপনি কিভাবে জানবেন? আপনার তো এখানে এসেছেন মাত্র 1.5 বছর। ভীষণ মিষ্টি করে কথাগুলো বলে উঠল ইয়ানা। সিয়াম নামক ছেলেটিও সন্তুষ্টি প্রকাশ করল ইয়ানার কথায়। এখানে আসার দ্বিতীয় দিনের সকালে সিয়াম ইয়ানাকে তাদের ছাদে দেখেছিল। ছোট্ট খরগোশছানার সাথে মন মাতিয়ে গল্প মশগুল ছিল মেয়েটি। ব্যাস, সিয়াম বাবাজি হৃদয় হার হলেন ইয়ানার সাথে আগ বাড়িয়ে কথা। মিশির কথা শুনে নিজেও একটা বিড়াল পোষে, যাতে করে তাদের বন্ডিং আরো গভীর হয়। এদিকে রিফাত রাগে অগ্নিশর্মা। ইয়ানার কথা শুনে সে প্রায় ফুঁসছে। এই রাগের কারণ কি শুধুই তাকে কাজিন বলা, নাকি ছেলেটার সাথে হেসে হেসে কথা বলার জন্য? না না, দুটোই একসাথে, দু কারণে বেজায় ক্রুদ্ধ। হুট করে রিফাতের এরকম ক্লেশের অর্থ বুঝে আসলো না। চোয়াল শক্ত করে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। শুধু ইয়ানাকে একবার হাতের কাছে পেলেই হয়। মিশিকে কোলে নিয়ে ইয়ানা সিঁড়ি বেয়ে উপরে উঠল। মুহূর্তে মিশি লাফ দিয়ে নেমে গেল। হয়তো রেগে আছে ইয়ানার ওপর। সিয়ামের বিল্লুর সাথে মিশির প্রেমের মাঝে হিটলার হয়ে দাঁড়ানো ইনায়াকে মিশি প্রায় এড়িয়ে গেল। ইয়ানা হাঁ করে রইল মিশির আচরণে। প্রেম যে কাঁঠালের আঠা, বাক্যটা শুধু মানব জাতির উদ্দেশ্যে নয়, তা আজ বুঝলাম। ইয়ানা কথাগুলো বলতে বলতে আপন মনে হেঁটে যাচ্ছিল, কিন্তু ক্ষণিকের মধ্যে কেউ ইয়ানার হাত ধরে হ্যাঁচকা টেনে কোনো এক রুমের মধ্যে নিয়ে আসে। আচমকা টানে ইয়ানা ঘর বড়িয়ে যায়। ভয়ে বুক ধক করে উঠল তার। দীর্ঘ প্রশ্বাস টানতে টানতে সামনে তাকাতেই দেখল রিফাত তার হাত দুটি দেয়ালের সাথে চেপে ধরে রক্তচক্ষু মেলে তার দিকেই তাকিয়ে আছে। ইয়ানা এবার জমে গেল। রিফাত তার এত কাছে থাকাতে শীততারা বেয়ে শীতল স্রোত নেমে গেল। পেট কেমন মোচড় দিয়ে উঠল। কিন্তু লোকটার হলো কি? ভাবসাব এমন কেন? কিছু বলে ওঠার আগে রিফাত চোয়াল শক্ত করে আরো ঝুঁকে গেল ইয়ানার দিকে। দাঁতে দাঁত পিষে বলে, আমি তোমার কাজিন? ইয়ানা রিফাতের প্রশ্ন শুনে কিছুটা বিস্মিত হলো। তারপর নিজে ভ্রু নাচিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, তাহলে আপনিই বলুন, আপনি আমার কে? রিফাত কিছুটা থম মেরে গেল। ভারী চেহারা হালকা হয়ে আসলো, দৃষ্টি শান্ত হলো। ইয়ানার প্রশ্ন তাকে ভেতর থেকে ঝাঁকিয়ে তুলল। প্রশ্নের উত্তর খুঁজে পেল না রিফাত। রিফাতের ভাবভঙ্গিমা দেখে ইয়ানা তাচ্ছিল্য হাসল। নিজের হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, যেদিন নিজের প্রশ্নের উত্তর নিজে খুঁজে পাবেন, সেই দিন প্রশ্ন করার অধিকার পাবেন। আর এত প্রশ্নের বা কি আছে? থাকুন না নিজের মতো। এই ইনায়া কোনো দিন আপনার কাছে কোনো রকমের অধিকার চাইবে না। আর আশা করি আপনিও আপনার লিমিট ক্রস করবেন না। হাত ছাড়িয়ে বেরিয়ে গেল ইয়ানা। রিফাত অবাক। নিজের উপর নিজেরই ভীষণ রাগ উঠেছে তার। ইয়ানার এ ধরনের আচরণ তার সহ্য হচ্ছে না। রাগে শরীর কাঁপছে তার। ছোটবেলাকার ইয়ানা আর এখন মুহূর্তেই চলে যাওয়া ইয়ানার মধ্যে শত পার্থক্য খুঁজে পাচ্ছে রিফাত। সে তো বিদেশ থেকে ভেবেই এসেছিল দেশে ফিরেই সে এই মেয়েটাকে শরীয়তে তালাক দেবে, মুক্তি হবে নিজেও আর মুক্তি দেবে মেয়েটাকেও। কিন্তু এখন এমন কেন হচ্ছে তার? মেয়েটার মুখ থেকে মুক্তি পাওয়ার কথা নিম পাতার থেকেও বেশি তিতা লাগছে কেন? যখনই মেয়েটার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে তখনই তার থেকে শতগুণ বেশি কাছে চলে আসে।
কেন? উদাসীন মনে নিঃশব্দে নোনা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। মনে পড়ল প্রায় 2 বছর আগেকার কথা। ইব্রাহিম সাহেব একদিন হুট করে ভিডিও কল করে বসে রিফাতকে, আর তার পাশেই বসেছিল ইয়ানাও। রিফাত কল রিসিভ করে টুকিটাকি কথা বলার মাঝে রিফাতের এক বন্ধু ইয়ানাকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে। রিফাত খুবই স্বাভাবিকভাবে সব সময়ের মতো গম্ভীর স্বরে উত্তর দিয়েছিল। শি ইজ কাজিন, নট ভেরি ইম্পর্টেন্ট। তখন এই কথার মধ্যে থাকা অবহেলা ইয়ানা বুঝতে না পারলেও এখন তা ঠিকই উপলব্ধি করতে পারে। ঠুনকো এই সম্পর্কের মেয়াদ রিফাত শেষ করার আগে সে শেষ করে ফেলবে, কিন্তু এই যে মর্মজারে বেসামাল অনুভূতি, সেটা কিভাবে শেষ করবে? এদিকে রিফাত পায়চারি করছে রুমের এ মাথা থেকে ও মাথা। কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। মেয়েটার দুর্হদ চাহনি কঠিন শব্দ রিফাত মানতে নারাজ। ওই লৌহমানবী শক্তভাষী ইয়ানাকে সে চেনে না, নাকি পরিস্থিতির বশে নিজের কঠিন দেখানোর চেষ্টা মাত্র। এর মধ্যে দরজায় টোকা পড়ল। বাহিরে দাঁড়ানো আফতাব সাহেবের কণ্ঠ ভেসে আসলো। রিফাত, রুমে আছো? জি, আসুন। রিফাতের অনুমতি পেয়ে আফতাব সাহেব রুমে প্রবেশ করল। এক বাড়িতে থেকেও তাদের দূরত্ব আকাশ ও জমিনের ন্যায়। বাপ ছেড়ে দেখা প্রায় সপ্তাহ খানেক পর আফতাব সাহেব মনে মনে সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ল। ছেলেটার সাথে দূরত্বের কারণ হিসেবে নিজের অবিচার বেশি খুঁজে পেলেন তিনি। তোমায় তোর বাড়িতে দেখাই যায় না রিফাত। সকালে নাস্তার টেবিলও না, আর রাতের বেলা ডিনারের সময়ও না। এইভাবে ব্যস্ত সময় পার করলে শরীর খারাপ করবে তো। নিজের বাবার এরকম সম্বন্ধসূচক কথা শুনে রিফাত মাথা তুলে তাকালো। বাবার দিকে যে কতদিন পর তার নজর পড়েছে তা হাতে গোনার বাহিরে। ভালোবাসা যেন অভিমানের কাছে হেরে গেল। শুকনো ঢোক গিলে নজর কার্নিশে রেখে তাচ্ছিলতার সঙ্গে বলল, কি অদ্ভুত না? হৃদরোগের ডাক্তার আমি, আর আমার শরীর খারাপের কথা এক ব্যবসায়ী মানুষ বলছে, যার কিনা আমায় নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না কোনোদিনই। রিফাত, বাবার কথা অগ্রাহ্য করে রিফাত আবারও বলল, প্রয়োজনে পাশে পাইনি তাকে, শুধু নানান সম্পর্ক সিদ্ধান্ত চাপিয়ে দিল আমার মাথায়। বাচ্চা ছেলেটার পাশে দাঁড়ানোর বদলে ব্যস্ত ছিল তখন নিজের নতুন জীবন শুরু করতে। যাই হোক, যা বলার জন্য এসেছেন বলে ফেলুন। ছেলের এরকম বেদনামূলক কথা শুনে আফতাব সাহেবের বুক কেঁপে উঠল। ভাষা খুঁজে পেল না ছেলের কথার বদলে করে উত্তর দিতে, তাই নিজের দুঃখ সংগোপনে ঢোক গিলে ফেলল। হাতে থাকা কাগজটা টি টেবিলের উপর রেখে বলল, তোমার আর ইয়ানের রেজিস্ট্রি পেপার। আমি জানি তোমাদের সম্পর্কটা বেশি দূর এগোয়নি, কিন্তু আমি বলবো সম্পর্কটাকে একটা সুযোগ দিয়ে দেখো। বিয়েটা যেভাবে হোক না কেন হয়েছে তো। তোমরা বিবাহের এক অটুট ও পবিত্র বন্ধনে আবদ্ধ। শরীয়ত মোতাবেক তোমাদের জীবন এক। আমার বিশ্বাস ইয়ানা তোমায় কোনোদিন নিরাশ করবে না। মেয়েটাকে তুমি ছোট থেকে নিজের চোখের সামনে দেখেছ। আশা করি তোমার নতুন করে কিছু বোঝাতে লাগবে না। জন্মের আগেই বাবা হারিয়েছে। আমি চাই না সম্পর্ক এগোনোর আগেই সে নিজের স্বামীকেও হারাক। তোমার চোখে আমি একটা ভালো বাবা হতে পারিনি, কিন্তু রিফাত, আমার মিনতি, ইয়ানার সামনে আমাকে একটা ভালো শ্বশুর হওয়ার সুযোগ দিও। কথাটি বলেই আর দাঁড়ালেন না আফতাব সাহেব। এদিকে নিস্তব্ধ হয়ে থাকলো রিফাত। গলা ভারী হয়ে এলো। অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল টি টেবিলে রাখা রেজিস্ট্রি পেপারের ওপর। নিজের রুমের চেয়ারে মাথায় হাত দিয়ে আফতাব সাহেবকে বসে থাকতে দেখে ব্যাকুল বেগে ছুটে এলো আশফিয়া। মনটা দুরু দুরু করছে। আফতাব সাহেবের কাঁধে হাত রেখে অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করল, এইভাবে বসে আছো কেন? শরীর কি খারাপ লাগছে? আজ অফিসে যেতে হবে না, কিছু বলো। আফতাব সাহেব মাথা তুললেন। আশফিয়া এবার মনে হয় কেঁদে দিল বলে। এই মহিলাটার মন ভীষণ নরম, মায়ায় মোড়ানো। রিফাতের মা দুনিয়া ছাড়ার প্রায় 9 মাসের পর তিনি আশফিয়াকে বিয়ে করেন, নিজের ইচ্ছের বিরুদ্ধে। পরিবারের চাপে তাদের কথা মতে রিফাতের একটা মা প্রয়োজন। সময় পারলে আফতাব সাহেব উপলব্ধি করতে পারে তিনি সত্যিই একটা বিস্ময়কর ভালো জীবন সঙ্গী পেয়েছেন, কিন্তু এর বদলে তিনি হারিয়ে ফেলেছেন তার ছেলেকে। আশফু, আমি মনে হয় আমার ছেলেকে তৃতীয়বারের মতো হারিয়ে ফেলবো। মিস্টার আফতাবের কম্পনরত গলার স্বর আশফিয়াকেও কাঁপিয়ে তোলে। অতঃপর আফতাব সাহেবের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আশ্বাস কণ্ঠে বলে, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। যখন রিফাত নিজেকে ইয়ানার সাথে অত্যাধিক সুখী দেখবে,
তখন সে বুঝতে পারবে তার বাবা আর তার দাদু নেওয়া সিদ্ধান্ত তার অমঙ্গল ছিল না। সন্ধ্যায় হাতে মিষ্টি নিয়ে হাজির হাফিজ আর হাফিজের মা হাফসা। আজ বাড়িতে সবাই অবস্থিত। আলেয়া হাতে খাতা নিয়ে সোফার এক কোণে বসে পড়ছে। ইয়ানা, আশফিয়া আর ইয়াসমিন বেগমের সঙ্গে কিচেনে নাস্তায় সাহায্য করছে। রিফাত ড্রয়িং রুমের কোণে সিঙ্গেল সোফায় ল্যাপটপ নিয়ে কাজে ব্যস্ত। আফনাফ মিয়া আর ইব্রাহিম সাহেব এটা সেটা নিয়ে কথা বলছে। এইসবের মধ্যেই হাফিজ আর হাফসা প্রবেশ করল। তাদের দেখেই ছুটে এলো আশফিয়া। দু জায়ের মিল যেন দু বোনের মতো। কুশল বিনিময় করল দুজনেই। ইয়াসমিন বেগমও ইয়ানাকে ভালো মন্দ জিজ্ঞাসা করল। তারপর সবাইকে মিষ্টিমুখ করিয়ে জানালো হাফিজের চাকরি হয়েছে। সবাই অত্যন্ত খুশি হলো। রিফাত হাফিজকে জড়িয়ে ধরে শুভকামনা জানালো। আফতাব সাহেব হাফিজকে কাজের বিষয়ে নানা প্রশ্ন করল। পোস্ট, স্যালারি, আরও নানান বিষয়। হাফিজ সমস্ত কিছু চাচাকে বুঝিয়ে বলল। তাতে আফতাব সাহেব সন্তুষ্ট হলেন। হাফিজ এবার ইব্রাহিম সাহেবের পাশে বসে ইব্রাহিম সাহেবের দাড়ির মাঝে আঙুল চালিয়ে জিজ্ঞাসা করল, হ্যান্ডসাম, কেমন আছো? দিন যাওয়ার সাথে সাথে আরো বেশি ইয়াং হয়ে যাচ্ছ যে, ব্যাপার কি? দাদি কি স্বপ্নে এসে চুমু দিয়ে যায়? হাফিজের কথায় সবাই হেসে উঠল। দাদু নিজের হাতে থাকা লাঠি দিয়ে হাফিজের বাহুতে মেরে বলল, যা বেটা, দাদুর খোঁজ নেওয়ার সময় হয় না তো একটু, কখন যে আল্লাহর ডাক আসে। ছি ছি ছি, দাদু এরকম কথা মুখেও আনবে না। আমার সন্তানের বাচ্চার বিয়ে দেখা বাকি এখনো তোমার, আর তুমি কিনা যাওয়ার কথা বলছো? বদনা, ওহ সরি, বেদনা পেলাম। অত ছাড়া আগে বিয়ে কর, তারপর তো তোর বাচ্চা কাচ্চার বাচ্চাকে দেখতে পাবো। এই জরিনা, যা তো আমার রুম থেকে আমার ডায়েরিটা নিয়ে আয়। ওখানে কটা মেয়েদের নম্বর আছে, হাফিজের সাথে বেশ মানাবে। আলিয়া ভ্রু কুঁচকে তাকালো দাদুর দিকে। মানে কি, মেয়েগুলোর নাম্বার কি হাফিজের চাকরি পাওয়ার অপেক্ষায় রেখেছিল? তার উপর নামের পিন্ডি দিয়ে আবার কাজ বলছে। যাবে না সে। আলিয়া আটসাইড হয়ে বসে থাকলো সোফার কোনাটায়। এমন ভান করলো যেন সে দাদুর কথা শুনতে পায়নি। এরই মাঝে আলিয়ার দিকে তাকিয়ে দাদু আবারও বলে উঠল, কিরে হালিমা, যাবি তো? এবার মাথাটা গরম হয়ে গেল আলিয়ার। তেতে উঠে বলল, সব মেয়েদের নাম্বার তোমার কাছে যখন আছে, তখন তুমি তো একটা বিয়ে করে নিতে পারো নাকি? ডায়েরি তো নয়, জানো শাদি.com অ্যাপ। বলি কি, আমাদের জন্য একটা স্মার্ট দাদি নিয়ে আসলেই তো পারো। আলিয়ার কথায় পুরো ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। দূরে বসা রিফাতও না চাইতেও হেসে দিল, জোরে নয়, ঠোঁট টিপে। ইয়ানা দূরে দাঁড়িয়ে হাসতে হাসতে রিফাতের দিকে তাকালো। লোকটা হাসছে, চাঁদ নিশ্চয়ই আজ নিজের পথ ভুলেছে। হাসির এক পর্যায়ে হাফিজ দাদুর উদ্দেশ্যে বলল, চিন্তা নেই দাদু, সময় হলে বিয়ে করে নেব। মেয়ে আমার দেখাই আছে, শুধু সে হ্যাঁ বললেই হয়। হাফিজের কথায় হাফসা বেগম আশফিয়ার সাথে কথা থামিয়ে হাফিজের দিকে বিস্ফোরিত চোখে তাকায়। শুধু তিনি নয়, ড্রয়িং রুমে বসে থাকা সমস্ত সদস্যের চোখ এখন হাফিজের দিকে। হাফসা বেগম অবাক স্বরে বলে, বাবু, তুই প্রেম করছিস? হাফিজ একদম ভরকে যায়। তার মা তো ফিল্ম শুরু হওয়ার আগেই ক্লাইম্যাক্স দেখিয়ে দিয়েছে। নার্ভাস হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলে, আরে মা, তুমিও না। আমি বলেছি একটা মেয়ে আমার দেখা আছে, আমি প্রেম করছি, এটা আমি কখন বললাম? কে মেয়েটা? আশফিয়ার প্রশ্নে হাফিজ উদ্বিগ্ন হয়ে পড়ে। মনে মনে নিজেকে ঝাড়ি দিয়ে বলে, কি উত্তর দিবি এবার? মেয়ে আর কেউ না, বড় মা। মনে মনে নিজের গোষ্ঠী উদ্ধার করে মুখে আমতা আমতা সুরে বলে, ওটা সিগারেট, সময় আসলে বলবো। ওকে আর কেউ খাটে না। আজকালকার ছেলে মেয়ে উভয়ে অনেক অ্যাডভান্স। নিজের জীবনের সাথে খারাপ ডিসিশন নেবে তা বিশ্বাস সবার। সবাই সবার মতো ব্যস্ত হওয়ার পর হাফিজ গিয়ে বসে আলিয়ার পাশে। জিজ্ঞাসা করে, পড়াশোনার কি খবর? পড়াশোনার ফোন নাম্বার নেই আমার কাছে, তারপর খবর জানি। আরে পরীক্ষার কথা জিজ্ঞেস করেছে। তো পরীক্ষার কথা পরীক্ষাকেই জিজ্ঞাসা করো। আমার সাথে এটা দেখা হয়নি অনেক দিন, খবর বলবো কেমনে? আবার তার সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো না। আলিয়ার সিরিয়াসভাবে এরকম আবল তাবল উত্তরে হাফিজ ভরকে যায়। মাথায় হাত দিয়ে অবাক হয়ে বলে, হায় হায় আল্লাহ,
পরীক্ষার চাপে পাগল হয়ে গেলে নাকি? ইস, বেচারি কম বয়সে মেন্টাল রোগী হয়ে গেলি। সমবেদনা জানাই আন্তরিকভাবে। আলিয়া আবার উঠে দাঁড়ালো, হাতে থাকা খাতা নিয়ে পরপর বাড়ি মারল হাফিজের বুকে। তারপর হন হন করে হেঁটে উপরে চলে গেল। হাফিজ বুকে হাত দিয়ে হেসে ফেলল। উফ, আমি শেষ। রাত প্রায় 11টা বেজে 10। ঠান্ডা বেড়েছে প্রবল। হাফিজ এবং হাফসাকে রাতে না খাইয়ে পাঠাতে অমত পোষণ করেন আশফিয়া। তাই তারা রাত্রে ডিনার করে বাড়ি ফিরে যায়। নানান কাজে ব্যস্ত সময় পার করে রুমে আসে ইয়ানা। ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসে না তার। একাকী সময় কাটাতে ব্যালকনিতে দাঁড়ায়। থালার মতো চাঁদ ধীরে ধীরে আবারও ফুরিয়ে আসে, কিন্তু ইয়ানার কাছে চাঁদ সমস্ত রূপে ভালো লাগে। এক কথায় চাঁদ তার একাকী কালের বন্ধু। হঠাৎই ইয়ানার মন খারাপ হলো। 19 বছর বয়সে নিজেকে এমন পরিস্থিতিতে পাবে তা ধারণার বাহিরে ছিল। গলা ভারী হয়ে এলো। আকাশের দিকে তাকিয়ে আপন মনে বলল, বাবা ছাড়া পৃথিবীটা বড়ই কঠিন। এই কঠোর পৃথিবীতে কেউ কারণ নয়। আমি যে বড়ই একা আব্বু। জন্মের আগেই তোমায় হারিয়েছি তো। আমাদের তো আত্মার সম্পর্ক, জানো, মাঝে মধ্যেই ভয় হয়। আমার শেষ সম্বল মাম্মা যদি আমার হাত ছেড়ে দেয় তোমার মতো, তাহলে তো আমি শেষ আব্বু। আমার আর কেউ থাকবে না তাহলে। তখন আমি দয়ার পাত্রী হয়ে যাব, আশ্রিতার নাম পাবো। ভালোবাসাহীনা জীবন মৃত্যুর থেকেও কঠিন। রিফাতের অস্থির লাগছিল। চোখের পাতা এক করতে না পারায় হাতে সিগারেটের প্যাকেট আর লাইটার নিয়ে ব্যালকনিতে পা দেওয়ার আগেই ইয়ানার গলার আওয়াজ শুনে থেমে যায়। পা বাড়ালো না আর। থমকে দাঁড়িয়ে শুনে ফেলে ইয়ানার প্রতিটা বাক্য। বুক ধক করে উঠল। অস্থির ভাবটা বাড়ল। ঘাড় বেয়ে বয়ে গেল এক শিহরণ। রিফাতের নার্সিং হোমের উদ্বোধনী অনুষ্ঠান আজ। বিভিন্ন মানুষ দ্বারা পরিপূর্ণ লন এরিয়া। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দ্বারা ভরপুর এই পার্টি। রিফাতের কলিগ নার্সিং হোম এর সাথে জড়িত প্রত্যেক মানুষই এখানে একত্রিত। নানা রকমের ড্রিঙ্কস, ফাস্টফুড, খাবার দাবারের কোনো ত্রুটি নেই। সবাই নিজ নিজভাবে মশগুল, কেউ গল্পে তো কেউ খেতে। দানিশ, আহিল আর রিফাত হাতে সফট ড্রিঙ্কস নিয়ে দাঁড়িয়ে আছে। নানান রকমের বিষয়ে কথা বলছে তারা, কিন্তু এদিকে রিফাতের দৃষ্টি সামনে। তার থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা নেভি ব্লু কালারের লং গাউনের সাথে ম্যাচিং হিজাব পরিহিত মায়াবী মেয়ে ইয়ানার দিকে। কোনো রকমভাবে হাজার চেষ্টা করার পরেও তার চোখ জোড়া সরছেই না ইয়ানার হতে। চোখ দুটোর নাম বেশরম দিতে মন চাইছে। ইয়ানার দিক থেকে দৃষ্টি সরানোর কথা ভাবলে চোখ দুটো যেন রিফাতকে হুমকি দিয়ে বলে, ভাগ্যিস রিফাত আজ চাশমিশ, না হলে সে আজ বিহেয়ার ট্যাগ অর্জন করেই ফেলত। এরই মধ্যে একটা অল্প বয়সী যুবক হেঁটে আসে ইয়ানার কাছে। এসেই হালকা হেসে কি যেন জিজ্ঞাসা করছে মেয়েটাকে। ইয়ানা ঠোঁটের কোণে সুপ্ত হাসি টেনে অস্বস্তির মুখ নিয়ে ছেলেটির সাথে কথা বলছে। রিফাতের চোয়াল শক্ত হয়। আশা থেকে এখন পর্যন্ত এ নিয়ে প্রায় 4টা ছেলে তার সাথে আগ বাড়িয়ে কথা বলতে এসেছে। হুট করে রিফাতের রাগ হচ্ছে, মন বলছে। রিফাত নিজের ভাবনায় অবাক হয়, কিন্তু তারপরেও রাগ তার কমে না। মনে হচ্ছে সবার সামনে থেকে মেয়েটাকে নিয়ে বেরিয়ে যেতে। এদিকে রিফাতের পাশে দাঁড়িয়ে থাকা দানিশ আর আহিল রিফাতের শক্ত চোয়াল আর দৃঢ় দৃষ্টি লক্ষ্য করে। কারো হৃদয় পড়ছে, গন্ধ পাচ্ছি আহিল। দানিশ কথাটা কিছুটা হেয়ালি স্বরে বলে। আহিল হো হো করে হেসে দেয়। তাদের বন্ধুকে তারা মারাত্মকভাবে বোঝে। দানিশ কিছু একটা ভেবে পকেট থেকে মোবাইল বের করে আর ফোন করে ইনার সাথে গল্পরত তার বউকে। দানিশের ফোন পেয়ে তার বউ রুতবা ফ্রুকুসকে ফোন রিসিভ করে বলে, কি ব্যাপার, আমায় দেখতে পেয়েও ফোন করছো কেন? রুতবা কিছু দূরে দাঁড়িয়ে থাকা দানিশের দিকে তাকিয়ে কথাটা বলে। দানিশ একটা উড়ন্ত চুমু ছুঁড়ে ফোন লাউড মোডে দিয়ে বলে, একটু আগে একটা ছেলেকে দেখলাম ইয়ানার সাথে কথা বলতে। কি বলছিল সে? দানিশের কথায় রুতবা হেসে দেয়, বলে, একটা ছেলে দেখলে তোমরা মাত্র, এই নিয়ে 4 জন এসেছে। সবার একটাই কথা, মিস ইয়ানা, আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? অবশ্য ইয়ানা ভদ্র মেয়ের মতো, তা মানা করে দিয়েছে। রুতবার প্রতিটা কথা রিফাতের কানে আসে। হাতে থাকা গ্লাস চেপে ধরে। মনে হচ্ছে এবার গ্লাসটা রিফাতের হাতেই ব্লাস্ট করবে। এরই মাঝে রুতবা আবার বলে, এই যে শোনো না, হ্যাঁ বলো না। রিফাত ভাইজানকে বলো
ইয়ানাকে চোখে চোখে রাখতে, না হলে মেয়েটার মায়ায় ভরপুর চেহারা যে কেউ হারিয়ে যাবে। তারপর ফুরুত। কথাটা রুতবা হেসেই বলল, কিন্তু তার কথা ইনার কান পর্যন্ত পৌঁছালো না। বউয়ের কথায় দানিশ অমায়িক হেসে বলল, আর কি জানো, যার বউ সে বুঝুক, নাইলে চোখের সামনে দেখুক তার বউকে অন্য কেউ নিয়ে উড়াল দিচ্ছে। সে তো আর বাচ্চা নয়, নিজের সব ভালো বোঝার ক্ষমতা থাকলে নিশ্চয়ই এই বিষয়েও সচেতন হবে। দানিশ কথাটা কিছুটা রিফাতকে ঝাড়ি দিয়েই বলল, তারপর ফোন কেটে দিল। তার আগে অবশ্য রুতবাকে লাভ ইউ বলা বাদ দিল না। দানিশ ফোন পকেটে ঢুকিয়েই আহিলের দিকে তাকিয়ে চোখ টিপ দিল। আহিলও কম যায় নাকি, সুযোগের সদ্ব্যবহার করে সেও রিফাতকে বিদ্রুপ করে বলল, আমার বউ হলে তাকে আমি চোখের পলকে সাজিয়ে রাখতাম, বগলের তলায় লুকিয়ে রাখতাম, যত্নে মুড়িয়ে রাখতাম। আর আজকালের ছেলেরা দাঁত থাকতে তার দাঁতের মর্ম বোঝে না। ইয়া আল্লাহ, তাদের তুমি বউকে ভালোবাসার তৌফিক দান করো, আমিন। কেউ যেন লুচির মতো ফুলছে, তার ফেটে যাওয়ার আগেই চল আহিল, আমরা ওই দিকটা যাই। রিফাতকে 100% খেপিয়ে দিয়ে মানে মানে কেটে পড়ল দুজন। এদিকে রিফাত রাগে ফুঁসছে, শরীর গরম হয়ে আসে। সাদা শার্টের ওপর গ্রে কালারের কোট খুলে ফেলে, কপালে পড়ে থাকা চুলের মধ্যে আঙুল চালিয়ে পেছনে ঠেলে দেয়। গোল চশমার আড়লে থাকা আখিদয় লাল রং ধারণ করেছে। জল শক্ত রেখে বড় বড় পা ফেলে রিফাত হেঁটে গেল ইয়ানার সামনে। হঠাৎ রিফাতকে নিজের সম্মুখে দেখে কিছুটা চমকে গেল ইয়ানা। সাদা শার্ট, গ্রে প্যান্ট, যা টাকনোর ওপর লোফার শু, সব মিলিয়ে ছেলেটাকে বেশ আকর্ষণীয় লাগছে। তাই তো আর চোখে সেও অগণিতবার দেখেছে রিফাতকে। কিন্তু ফর্সা মুখশ্রী এরকম লাল হয়ে আছে কেন? রিফাত কিছু ভেবেই ইয়ানার হাত চেপে ধরে, বলে, চলো আমার সাথে। ইয়ানা ভড়কে যায়। এইভাবে রিফাতের হাত ধরে টেনে নিয়ে যাওয়াতে কিছুটা হলেও চমকে ওঠে মেয়েটা। আশেপাশে কিছু মানুষজন বিস্ফোরিত চোখে দেখছে তাদের দিকে। এতক্ষণ যেসব মেয়েরা রিফাতকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল, তারা ইয়ানার দিকে কেমন ঈর্ষার নজরে দেখছে। ইয়ানাকে কিছুটা দূরে নিয়ে গিয়ে একটা কোণ ঘেঁষে দাঁড় করায় রিফাত। তারপর ইয়ানার সান্নিধ্যে গিয়ে তার পাশে পিলারে হাত রাখে। এর মধ্যে শোনা যায় ইয়ানার জিজ্ঞাসু কণ্ঠ, এইভাবে আমায় এখানে আনলেন কেন? সবাই কিভাবে দেখছিল, কি ভাববে সবাই? ইয়ানার কথা একেবারে অগ্রাহ্য করে রিফাত তার পকেট থেকে রুমাল বের করে ইয়ানার সামনে ধরে, গম্ভীর সুরে বলল, লিপস্টিক মুছো। হতচকিত হয় ইয়ানা। রিফাতের কথা বুঝতে কিছুটা সময় লাগে তার উপর ছেলেটার এত কাছে থাকাতে ইয়ানা সুপ্তভাবে কাঁপতে শুরু করেছে। গলা জড়িয়ে আসছে তার, কি বলবে ভেবে পাচ্ছে না। ভ্রুকুসকে কম্পন কণ্ঠে বলে, কি? রিমুভ ইয়োর লিপস্টিক স্টুপিড। রিফাতের ঝাঁঝালো কণ্ঠে ইয়ানার বুক ধক করে ওঠে। সময় ব্যয় না করে রিফাতের হাত থেকে রুমাল নিয়ে ঠোঁটে লেগে থাকা হালকা পিঙ্ক রঙের লিপস্টিক মুছতে থাকে, যা ড্রিঙ্ক করার ফলে খাওয়ার পরে অনেকটাই উঠে গেছে। কিন্তু ওই অধখসড়া লিপস্টিক ও রিফাতকে অশান্তিতে রেখেছে। রিফাত জানে ইয়ানা তার মুখে কোনো প্রসাধনী ব্যবহার করে না। তারপরও অজান্তেই রিফাতের ইয়ানার এই সামান্য সাহায্য স্বস্তিতে ফেলেছে। ইয়ানার ঠোঁট মোছা রিফাতের জন্য পছন্দ হচ্ছে না, তাই খপ করে রুমাল কেড়ে নিজেই মেয়েটার ঠোঁট মুছতে আরম্ভ করল। এদিকে ইয়ানার অবস্থা কাহিল। রিফাতের আঙুল যতবার তার অধর স্পর্শ করেছে, ততবার যেন দক্ষিণা বাতাস তাকে ছুঁয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর রিফাত ইয়ানার অবস্থা কিছুটা আঁচ করতে পারে। চোখ তুলে মেয়েটার দিকে তাকাতে দেখল সেও তার ডাগর আঁখি দিয়ে তাকে দেখে চলেছে। চোখের কোণে পানি চিকচিক করছে। রিফাত ফট করে হাত সরিয়ে দেখল মেয়েটার ঠোঁট লাল হয়ে গেছে। রাগের চোটে জেদের বসে খেয়াল না করে বাসন মাজার মতো মেয়েটার ঠোঁটও মেজে দিয়েছে। কেন করলেন এরকম? কান্না কোনো রকম আটকিয়ে ইয়ানা জিজ্ঞেস করে। ঠোঁট চলছে তার। রিফাত গলা ঘেঁষে সোজা হয়ে দাঁড়ায়, এদিক সেদিক তাকিয়ে বলে, এরপরে আর লিপস্টিক দেবে না। কেন দেব না? আপনার কথা শুনতে যাবই বা কেন? রাগে দুঃখে ইয়ানা শক্ত কণ্ঠে বলে কথাটা। রিফাত এবার মেয়েটার মুখের সামনে ঝুঁকে পড়ে, চোখে চোখ রেখে বলে, তুমি বাধ্য আমার কথা শুনতে। কিসের জন্য বাধ্য? কোন অধিকারে? অনেক কথা বলে ফেলেছো, আমি না বলেছি মানে না। কিসের জোর এত? আমি রুতবা,
আপির কাছে থেকে আবার লিপস্টিক দিব, কি করবেন আপনি? রিফাত এবার হুট করেই ইয়ানার কথায় বাঁকা হাসল। তারপর অনেকটা ঝুঁকে গেল মেয়েটার মুখের কাছে। একে অপরের থেকে দূরত্ব বজায়ের কামনা করা দু মানবী এখন একে অপরের সান্নিধ্যে অনেকটা কাছে, যাতে করে একে অপরের নিঃশ্বাস মুখে আশ্রিয়ে পড়ছে। ইয়ানা পিলারের সাথে নিজেকে মিশিয়ে ফেলল। রিফাত আরো বেশি দূরত্ব ঘুষিয়ে সামনে এলো। কি এক স্লো কণ্ঠে বলল, রুমাল ছাড়াও আরও অনেক পদ্ধতিতে লিপস্টিক মোছা যায়। আন্ডারস্ট্যান্ড মিসেস ইয়ানা? ফোন বেজে ওঠে রিফাতের। ইয়ানার দিকেই তাকিয়ে পকেট থেকে ফোন বের করে কানে দেয়। তারপর কথা বলতে বলতে চলে যায় মেয়েটার সামনে থেকে। এদিকে ইয়ানা বরফ, শরীর এখনো জমি রয়েছে। ইয়ানাও যে জানে রিফাতের এই আচরণের কারণ। হৃদয়ে খেলে যায় এক সুপ্ত অনুভূতির ঢেউ। লজ্জায় মুখে হাত দিয়ে হেসে ফেলে মেয়েটা। কালো ড্রেসেও যে কাউকে এত সুন্দর লাগতে পারে তা আলিয়াকে না দেখলে উপলব্ধি করতে পারত না হাফিজ। সাদা বস্ত্রে মেয়েদের পরি লাগে, এটা হাফিজের জানা, কিন্তু কালো আবরণও কাউকে এতটা মুগ্ধিময়ী করে তুলতে পারে তা তো অজানা ছিল। এক প্রকার মুখ হা করে তাকিয়ে আছে হাফিজ আলিয়ার দিকে। চোখে একরাশ মুগ্ধতা, মনের কোণে সৃষ্টি হয়েছে অস্থিরতা। মেয়েটা যেন দিন দিন আরো বেশি বশ করে ফেলেছে তাকে। আলিয়া অনেকক্ষণ ধরেই হাফিজের হ্যাবলাকান্ত চাহনি লক্ষ্য করছিল। কোমরের দুদিকে হাত রেখে ছোট ছোট চোখ করে আলিয়া হাফিজের সামনে এসে দাঁড়ায়। হুট করে আলিয়ার এরকম সামনে চলে আসাতে হাফিজ হক চুকিয়ে যায়। শুকনো ঢোক গিলে নজর এদিক ওদিক ঘোরাতে থাকে। কি ব্যাপার, সেই কখন থেকে দেখছি জীবনে মেয়ে না দেখার মতো আমার দিকে ক্যাবলাকান্তের মতো তাকিয়ে আছো, নজর লেগে যাবে তো। হাফিজ এবার কিছুটা ঠোঁট বাঁকায়, মাওয়ালিদের মতো কিছুটা কলার টেনে উপরের দিকে ওঠায়। অত্যন্ত অ্যাটিটিউডের সাথে এক ভ্রু উঁচিয়ে বলে, আইসে। তোকে কে বললো? আমি তোকে দেখছিলাম। তোর পাশে ওই যে সুন্দরীর মতো মেয়ে আছে না, আমি তো তার দিকে তাকিয়েছিলাম। হায় রে, কি সুন্দর মেয়ে! গায়ের রং যেমন দুধে আলতা, চোখ হরিণের মতো, চুল যেন ঘন কালো মেঘ। উফ! বুকের ডান পাশে হাত রেখে কথাগুলো বলল হাফিজ। এদিকে আলেয়া চোখ মুখ কুঁচকে পেছন ফিরে তাকালো। তার পাশে দাঁড়ানো মেয়েটির দিকে আর মেলাতে থাকে হাফিজের প্রশংসার সাথে মেয়েটির রূপ। গায়ের রং শ্যামবর্ণ, চোখে দেওয়া বেশ বেশি পাওয়ারের চশমা, চুলগুলো কাঁধের কাছে এসে শেষ। হাফিজের বলা কথার সাথে উত্তর দক্ষিণের তফাৎ। আলেয়া এবার রাগে ফুঁসতে ফুঁসতে তাকালো হাফিজের দিকে। মিথ্যে বলার লিমিট এই ছেলে আজ ক্রস করে দিয়েছে। পাশের টেবিল থেকে একটা কাঁটা চামচ হাতে নিয়ে সেটা সোজা হাফিজের মুখের কাছে ধরে, দাঁতে দাঁত পিষে বলে, এতই যখন মেয়েটাকে পছন্দ, তাহলে বিয়ে করে নাও না মেয়েটার সাথে। হাফিজ ভয় পেয়ে কিছুটা পেছন দিকে হেরে যায়। তারপর আমতা আমতা করে বলে। আলিয়া এবার কিছু ভেবে কুটিল হাসি দিল, চোখ টিপ দিয়ে বলল, তোমার কাজ আমি কিছুটা সহজ করে দিচ্ছি। সময় ব্যয় না করে আলিয়া এগিয়ে গেল সেই মেয়েটির দিকে। তারপর কি সব যেন গুসখুস করে বলতে আরম্ভ করলো। বলার এক পর্যায়ে আলিয়া হাতের ইশারায় হাফিজকে দেখালো, আর মেয়েটি তার তেরাপেকা দাঁতের স্মাইল দিল হাফিজের দিকে তাকিয়ে। ভরকে গেল হাফিজ, রাগি লুক দিয়ে তাকালো আলিয়ার দিকে। তারপর মেয়েটির দিকে একটা নার্ভাস হাসি দিয়ে 9-2-11 হয়ে কেটে পড়ে। চোখের ইশারায় কথাটা বুঝিয়ে দেয় হাফিজ। আলিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে তা পাত্তা দেয় না। রাত প্রায় 9:40 কাছাকাছি। সমস্ত কিছু গুছিয়ে রিফাত গাড়ির দিকেই যাচ্ছিল। এমন সময় রিফাতের ফোন বেজে ওঠে। দেখে দাদুর কল করেছে। ফোন রিসিভ করতেই দাদু বিচলিত কণ্ঠে বলল, দাদু ভাই, ইনুমা তোমার সাথে? না তো, কেন? ও তোমাদের সাথে বাড়িতে যায়নি? না, আমরা জানি তুমি ওকে সাথে নিয়ে আসবে, তাই নিশ্চিন্তে আমরা বাড়ি চলে এসেছি। কিন্তু কিছুক্ষণ আগে থেকেই ইনুমাকে কল করছি, তার ফোন সুইচ অফ বলছে। আর এখন তুমি বলছো যে ইয়ানা তোমার সাথেও নেই। দুশ্চিন্তা হচ্ছে দাদু ভাই, একটু দেখো না, ইয়াসমিনকে জানালে ঘাবড়িয়ে যাবে। রিফাতের থক করে উঠল। কোন রকম আশ্বাস কণ্ঠে বলল, আমি দেখছি, ঘাবড়ানোর কিছু নেই। সন্ধ্যে 7:30টার পর থেকে মানুষজন বিদায় নিতে থাকে। সর্বশেষ আধ ঘন্টা আগে মিস্টার আফতাব, ইয়াসমিন বেগম, আশফিয়া আর দাদু রওনা দেয়।
রিফাত সমস্ত কিছু গুছিয়ে সেই সবে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই দাদুর এই কল। অস্থিরতায় রিফাত রীতিমতো ঘামছে, গলা শুকিয়ে আসছে, মাঝে মধ্যে বুক কেঁপে উঠছে, বাজে চিন্তা মাথায় চেপে বসেছে। হন্তদন্ত হয়ে প্রতিটা কোণায় চেক করছে ইয়ানাকে, হাঁক ছেড়ে ডাকছে বারবার, কিন্তু ফাঁকা পরিবেশে তার আওয়াজ ইকো হয়ে আবারও ফিরে আসে। কপাল ঘর্মবিন্দুতে একাকার, মেয়েটা গেল কই? এদিক সেদিক খুঁজতে খুঁজতে রিফাত একটা করিডোরের মাঝে গিয়ে দাঁড়ায়, কোমরে হাত রেখে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বুকের বাপাশে শুরু হয়েছে চিনচিনে ব্যথা। মেয়েটির থেকে পালানো হৃদয় এখন মেয়েটিকে নিজের চোখের সামনে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। বারবার মনে হচ্ছে মেয়েটাকে একবার সামনে পেলে লুকিয়ে রাখবে বাহুবন্ধনে। দুশ্চিন্তা খেলে যাচ্ছে মস্তিষ্কে। নিজের সামনের চুল মুঠো করে ধরে সামনে ফেরার আগেই হঠাৎ রিফাতকে পেছন থেকে একটা নরম হাতের স্পর্শ করে তাকে জড়িয়ে ধরে, শক্ত করে দৃঢ়ভাবে, যেন রিফাতকে ছেড়ে দিলেই ও পালাবে। রিফাত প্রথমে চমকে যায়, মুহূর্তের মতো দাঁড়িয়ে রয় কিছুক্ষণ, নিঃশ্বাস ভারী হয়ে আসে। বুঝতে বাকি থাকে না তাকে শক্তভাবে পেছন থেকে জড়িয়ে ধরে রাখা মানুষ আর কেউ না, ইয়ানা। মেয়েটা থরথর করে কাঁপছে, যা রিফাত উপলব্ধি করতে পারছে। মেয়েটির মাথা রিফাতের কোমরের কাছে, মেয়েটির গরম শ্বাস রিফাতের পিঠে এসে পড়ছে, তাতে সর্বাঙ্গ শিহরিত হয়ে জমে যায় রিফাতের মনে প্রশ্ন জাগতে মেয়েটার হঠাৎ হলো কি? ঘড়িতে তখন 2:30, চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। আকাশের বৃহৎ চাঁদ নিজের স্নিগ্ধ শুভ্রতা ছড়িয়ে দিয়েছে ধরণীতে। রিফাতের এক হাত নিজের বুকের সাথে দৃঢ়ভাবে জড়িয়ে নিয়ে ঘুমসাগরে ডুবে আছে ইয়ানা। মাঝে মধ্যে কেঁপে উঠছে তীব্র জ্বরের কারণে। মাথায় রাখা জলপট্টিটা নিয়ে পানি ভর্তি ছোট বাটিতে চুবিয়ে আবারও ইয়ানার মাথায় রাখল রিফাত। সবার অগোচরে মেয়েটাকে নিজের রুমে এসে শুইয়ে দিতেই মেয়েটা গভীর ঘুমে মগ্ন হয়ে যায়। রিফাত তাকালো ইয়ানার ঘুমন্ত মুখের দিকে। মনে পড়ল মেয়েটা বলেছিল রিফাতের রুমে প্রবেশ করার রুচিও তাই নেই, আর এখন রিফাতের হাত জড়িয়ে তারই রুমে কেমন আরামে ঘুমোচ্ছে। কপালে হাত রেখে দেখল জ্বর আগের তুলনায় অনেকটা কম। রুদ্ধ দীর্ঘশ্বাস ছাড়ল রিফাত। এতক্ষণ ধরে মনের মধ্যে চলমান ভয়টা কিছুটা কমিয়ে এলো। মেয়েটার মাথায় হাত বুলিয়ে সংগোপনে নিজের হাত ছাড়িয়ে নিতে চাইলেই ইয়ানা আরো শক্ত করে পেঁচিয়ে ধরে রিফাতের হাত। এবার ঘামতে শুরু করেছে। এই ঠান্ডার মাঝেও শরীরে পুলক অনুভব করে। এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামনে রাখতে চেষ্টা করে। কোনো রকম নিজের হাত ছাড়িয়ে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট নিয়ে সোজা ব্যালকনিতে চলে যায়। মনের মধ্যে ঝড় বইছে রিফাতের। রেলিংয়ে নিজের হাত শক্ত করে চেপে ধরে। রাগ, উত্তেজনা, নির্বিশেষে ইয়ানার বিধ্বস্ত চেহারা সব মিলিয়ে এক লৌহ মানবের রং ধারণ করেছে সে। তখন মেয়েটাকে দেখে রিফাতের বুক কেঁপে উঠেছিল। মনে হচ্ছিল যেন তার বুকের উপর কেউ ভারী পাথর চাপিয়ে দিয়েছে। অস্থির হয়ে ইয়ানাকে পেছন থেকে নিজের সম্মুখে দাঁড় করাতেই রিফাতের অন্তরাত্মা কেঁপে ওঠে। ভয়ার্ত ভামার্ত মুখ, করুণ চোখ, কম্পনরত ঠোঁট, বিষাদ মেশানো নিঃশ্বাস। মাথার কাছে হিজাবটা ছিঁড়ে গিয়েছে কিছুটা, জামার হাতা কিছুটা ছেঁড়া। মনে হচ্ছে কেউ স্বেচ্ছায় টান দিয়েছে। রিফাত নিজের আওয়াজ যেন হারিয়ে ফেলে। শব্দ দলা পাকিয়ে আটকা পড়েছে। চারিদিকে বাতাস যেন অদ্ভুত রকমের ভারী হয়ে উঠেছে। রিফাতের দিকে তাকিয়ে হু হু করে ডুকরে কেঁদে ওঠে ইয়ানা। সময় ব্যয় না করে রিফাতের বুকের সাথে নিজেকে মিশিয়ে নেয়। রিফাত নিজের কাপা হাত ইয়ানার মাথায় রেখে অত্যাধিক আদুরে কণ্ঠে জিজ্ঞাসা করে, ইয়ানা? নামটা উচ্চারণ করতে সময় লাগলেও ইয়ানার কন্যারত কণ্ঠ রিফাতের কানে আসতে দেরি হয়নি। মিটা উম্মাদের মতো আওড়াতে থাকে, আমায় লুকিয়ে ফেলুন, সে আমায় ছুঁয়ে দেবে। খুব খারাপ ভেবে বিষাক্ত মানুষ সে, আমায় ছাড়বে না। আপনি না হলেও চলে আসবে, আমাকে বাঁচান সেই জঘন্য স্পর্শ থেকে। দয়া করে কোথাও যাবেন না আমাকে ছেড়ে। রিফাতের সর্বাঙ্গ শিহরিত হয়ে জমে গেল যেন। ইয়ানার একটা বাক্য তার কর্ণ সীমানার তীরের মতো বিঁধল। বুকের মধ্যে ড্রিম ড্রিম শব্দ হচ্ছে, গলার মাঝে যেন কাটা বিঁধে গেছে। ভাতযুক্ত কপাল ঘেমে একাকার। কোনো রকম ঠোঁট নাড়িয়ে বলল, কে কে তোমায় কথা শেষ করতে পারল না রিফাত। বুক থেকে মাথা তুলে ইয়ানা অনুভূতি শূন্য বিকৃত মস্তিষ্ক এর সাথে নিজের বাহু, কাঁধ আর কোমরে হাত দিয়ে দেখাতে দেখাতে বলে,
এখানে 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 চুপ। রিফাতের আর বুঝতে বাকি থাকে না ইয়ানা কি বলতে চাইছে। ইয়ানাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। চোয়াল শক্ত করে ইয়ানার মাথা চেপে ধরল বুকের বাঁ পাশে। প্রলয় এর হাওয়া বয়ে গেল। মেয়েটা বুকে মিশে না থাকলে ধ্বংসলীলা চালাতো এই ছেলে। রক্তিম চোখ, টান টান শরীর, ক্ষিপ্ত মস্তিষ্কের সাথে জোরালো কণ্ঠে জিজ্ঞাসা করল। কোথায় সে? চলো আমার সাথে। বিপরীত প্রতিক্রিয়া দেখা দিল না। রিফাত কেঁপে উঠল। ইয়ানার মাথা থেকে হাত সরিয়ে দিতেই মেয়েটা কাত হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ইয়ানাকে কোলে তুলে নিল। নিথর ইয়ানা লিফটে আছে তার স্বামীর শরীরের সাথে। গাড়িতে শুয়ে শুধু দাদুকে ফোন করে জানিয়ে দিল ইয়ানা তার সাথেই আছে। চিন্তার বিষয় নেই। দাদুর পাল্টা প্রশ্ন করার সুযোগ না দিয়ে কল কাটল রিফাত। বাড়ি প্রবেশ করে নিজের রুমে শুইয়ে দিতে বুঝতে পারল জ্বরে শরীর পুড়ে যাচ্ছে মেয়েটার। সমস্ত রাগ এসে পড়ল নিজের ওপর। মেয়েটার খেয়াল রাখতে সক্ষম হলো না সে। ধিক্কার দিল নিজেকে। ভাইব্রেটরত ফোন পকেট থেকে বের করে হাতে থাকা জ্বলন্ত সিগারেট লম্বা একটা টান দিয়ে নিচে ফেলে দিল। তারপর ফোন রিসিভ করে কানে ধরতেই অপর পাশের মানুষটি আমতা আমতা করে বলল, স্যার, সেকেন্ড করিডোরে সিসি ক্যামেরা অ্যাক্টিভ ছিল না, আর অন্যান্য ক্যামেরার ফুটেজ দেখেছি, সেখানে সন্দেহজনক কিছুই খুঁজে পাইনি স্যার। রিফাতের রাগ এবার তুঙ্গে উঠেছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলে দাঁতে দাঁত পিষে বলে, ইউজলেস ফিলো। আরও অনেক কিছু বলতে চাইল রিফাত, কিন্তু এখন তার রাগ সংবরণ করতে হবে। ফোন কেটে পকেটে পুরে নিল। অন্য সময় হলে এই ফোন এতক্ষণে ফ্লোরে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে থাকত। অসহায়ত্বের কাছে যেন আত্মসমর্পণ করছে রিফাত। সময় তার সঙ্গ অবলম্ব নয়। নিষ্প্রভ দৃষ্টি মেলালো পাশের বারান্দায়। ফুলের সমাহারের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, তোমাদের ইয়ানা ভালো নেই, সে তো আজ আমাকেও ব্যর্থ করে দিয়েছে। রুদ্ধশ্বাস ছেড়ে তাকালো আকাশ পানে। মনে পড়ল একটা আয়াত, আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করে। চোখ বন্ধ করল রিফাত। দোয়া চাইল সেই পরম করুণাময় আল্লাহর কাছে, যিনি কিনা কখনোই তাকে ফিরিয়ে দেবেন না। রুমের মধ্যে থেকে গোঙানির আওয়াজ পেয়ে ধ্যান ভাঙল রিফাতের। চটপট বারান্দা পেরিয়ে রুমে প্রবেশ করল। মেয়েটা বিছানা হাতড়াচ্ছে। পাশে কাউকে না পেয়ে ঘুমের মধ্যে ভয় পাচ্ছে মেয়েটা। রিফাত ঘাবড়ালো। বিক্ষিপ্ত চিত্তে বিছানায় বসে ইয়ানার মাথায় হাত রাখতে ইয়ানা খপ করে ধরে নেয় রিফাতের হাত। ভিড় করে বলে, কোথাও যাবেন না, আমার পাশেই থাকুন, না হলে ও আবার চলে আসবে। রিফাত অনুভূতিহীন হয়ে তাকিয়ে রইল ইয়ানার পানে। ঘুমন্ত ইয়ানার কপালে গভীর ঠোঁটের ছোঁয়া দিল। মাথা উঁচু করে মেয়েটির কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখল রিফাত। ইয়ানার উষ্ণ শরীর, গরম নিঃশ্বাস রিফাতকে ভেতর দিয়ে পুড়িয়ে দিচ্ছে। কি এক ভরসার হাত বাড়িয়ে দিয়েছে মেয়েটা রিফাতের দিকে। এই ভরসা, এই বিশ্বাস, এই নিষ্ঠাকে রিফাত কোনোভাবেই উপেক্ষা করতে পারছে না। কোনো এক অদৃশ্য অনুভূতির মায়াজালে আটকা পড়েছে রিফাতের হৃদয়, যে হৃদয়ে রিফাত কোনোদিন এই মেয়েটাকে জায়গা দেবে না বলে পণ করেছিল। সেই প্রতিজ্ঞাকে আজ রিফাত যেন নিজের হাতে দুমড়ে মুচড়ে ফেলে দিয়েছে। রিফাত উপলব্ধি করতে পারছে যে সে আটকা পড়েছে কোনো এক অনুরাগের বন্ধনে। কোনো কিছু না ভেবে ইয়ানাকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিল। আদর মাখা স্পর্শে মাথায় হাত বোলাতে লাগলো। আহ্লাদ পেয়ে ইয়ানা আরও বেশি শক্ত করে জড়িয়ে নিল রিফাতকে। এই প্রথম কোনো নারীর এত কাছাকাছি রিফাত, আর তার উপর নারীটা তার বিবাহিত স্ত্রী। যুবক বয়সে কিছু বেসামাল ইচ্ছে প্রকাশ পেতে চাইছে, কিন্তু রিফাত সেই ইচ্ছেগুলোকে সুন্দরভাবে ধামাচাপা দিয়েছে। মেয়েটা জাগ্রত অবস্থায় থাকলে হয়তো কখনোই তার এত কাছে আসতো না। আজ আকাশের সেই শুভ্র চাঁদ আর তার জ্যোৎস্না সাক্ষী হিসেবে রইল এই দুই নরনারীর সান্নিধ্যে আসার। রাতের আধার পেরিয়ে সূর্যি মামা উঁকি দিয়েছে। ধরনীর বুকে শুরু হয়েছে কোলাহল। নিজ নিজ জীবনযাত্রায় ব্যস্ত সবাই। পাখিদের মতো আবারও আপন নিরে ফিরে আসবে দিন শেষে। শরীর টনটনে ব্যথা, মাথা বেজায় ভারী। কোনোরকম বিছানা ছেড়ে উঠে বসে ইয়ানা। চোখ পিটপিট করে এদিক সেদিক তাকাতেই ভরকে গেল মেয়েটা। চোখ মুখ কুঁচকে ফেলল। সে যে এখন রিফাতের রুমের বিছানায় বসে আছে তা উপলব্ধি হতেই চোখ কপালে উঠে যায় তার। নিজের দিকে ভালোভাবে তাকাতেই দেখল কালকের সেই নীল গাউনটা তার পরনে, শুধু মাথায় হিজাবটা নেই।
নিজের রুমে যাবে বলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এক দুপা হাঁটতে নিজের ভর হারিয়ে পড়ে যেতে নিলে কোনো এক শক্ত হাত তার কোমর জড়িয়ে ধরে। ইয়ানাও পড়ে যাওয়ার ভয়ে সামনের মানুষটাকে বুকের কাছে কাপড় টেনে ধরে। সামনের মানুষটির দিকে তাকাতেই দেখলো ওটা আর কেউ না, রিফাত। ইয়ানাকে ধরে রিফাত বিছানায় বসায়। এক হাতে থাকা খাবারের প্লেট টেবিলের উপর রেখে ডান হাতের উল্টে ইয়ানার কপালে ঠেকায়। কিয়ৎকাল পরক করে স্বস্তির শ্বাস ফেলে এক ধমক দেয় ইয়ানাকে। এই স্টুপিড, সবুর নেই? এখনই তো পড়ে যাচ্ছিলে। শরীরে জোর নেই কিন্তু জেদ অনর। কোথায় যাচ্ছিলে? ইয়ানা মাথা নিচু করে বলল, আমার রুমে। কোথাও যাওয়া হবে না, যাও ফ্রেশ হয়ে আসো, গোসল করবে। ইয়ানা চকিত চাহনি নিয়ে তাকালো রিফাতের দিকে। ভীত নজরে একবার চোখ বোলালো নিজের দিকে। সমস্ত কিছু ঠিকঠাক থাকার সত্ত্বেও অশান্ত মন হয়ে উঠল, বুক ধরপড় করছে। ছেলেটা তাকে সকাল সকাল গোসল করতে বলছে কেন? জোরে নিঃশ্বাস ছাড়ল কয়েকবার, সাথে শুকনো ঢোক এলো। এরই মধ্যে দরজায় এসে হাজির হলো আলিয়া, হাতে ইহানার জামা কাপড়। রিফাত আলিয়ার কাছ থেকে কাপড় নিয়ে আবারও ইহানার সামনে এসে হাজির হলো। এতক্ষণে ইহানার ভাবনা চিন্তা পরখ করে ফেলেছে রিফাত। মেয়েটা কি ভাবছে তার বুঝতে বেগ পেতে হলো না। রিফাত বাঁকা হাসল, ইয়ানার মুখের সামনে ঝুঁকে পড়ে বলল, অশ্লীল চিন্তা মাথা থেকে বের করো। যা ভাবছো তা হয়নি। আর এই বুদ্ধিটা নিশ্চয়ই আছে। যদি কিছু হতো তাহলে তুমি বুঝতে পেতে। রাতে জ্বর এসেছিল, এখন গোসল করলে ভালো লাগবে। আর ঘড়ির দিকে একবার তাকাও, এটা সকাল নয় বরং আধা বেলা। ইয়ানা লজ্জায় একাকার। ছি, কি ঠোঁট কাটা ছেলে! মনের কথা বুঝে ফেললো কেমনে? হালকা মাথা তুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11:30। চোখ বড় বড় করে রিফাতের দিকে তাকিয়ে আবারও মাথায় নুইয়ে নেয়। আর কিছুক্ষণ ছেলেটার সামনে থাকলে লজ্জায় পানি হয়ে যাবে। আধ ঘন্টার সময় নিয়ে ইয়ানা বেরিয়ে এলো। কালো রং সংমিশ্রণের একটা 3 পিস পরে বেরিয়ে এলো। কোমরের নিচ পর্যন্ত চুল ভিজে চুপচুপে অবস্থা। কাঁপতে কাঁপতে বিছানার সামনে এসে দাঁড়াতে শুনতে পায় ব্যালকনি থেকে রিফাতের চিৎকারের শব্দ। বোঝা যাচ্ছে কাউকে আচ্ছা করে ধমক দিচ্ছে লোকটা। ইয়ানার ভাবনা চিন্তার মাঝেই রিফাত এসে হাজির হয়। ইয়ানাকে ভিজে চুলে দাঁড়িয়ে কাঁপতে দেখে রিফাত ধমকানি দিয়ে বলে, হ্যাঁ স্টুপিড, এভাবে বলদের মতো দাঁড়িয়ে আছো কেন? ভুলভাল চিন্তা মাথায় থাকে, কিন্তু এদিকে যে ভিজে চুল মুছতে হবে সেদিকে লক্ষ্য নেই। ইয়ানার এবার কিছুটা রাগ হয়, মিনমিনে কণ্ঠে বলে, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। ইয়ানাকে টেনে বিছানায় বসিয়ে দিয়ে নিজেই তাওয়াল নিয়ে মেয়েটার চুল মুছে দিতে থাকে। ইয়ানা স্তব্ধতা খেয়ে বসে থাকলো, কোনো কথাই মুখ থেকে উচ্চারণ করতে পারল না। লোকটা তার এত কাছে যে তার দম বন্ধ হয়ে আসছে। ওনাটাও বুকের মধ্যে জড়ানো নেই, তাই আরো বেশি অস্বস্তি বোধ করছে। রিফাতও আঁকাবাঁকা চোখে ইনা আগেই দেখে চলেছে। মেয়েটা যে তার কাছাকাছি আসাতে কিছুটা অস্থির বোধ করছে তা সে ভালোই বুঝতে পেরেছে। কালকের ইয়ানা আর আজকের ইয়ানার মধ্যে কতটা না তফাৎ। কালকের অবচেতন ইয়ানা নিজেই সব দূরত্ব ঘুচিয়েছিল, আর আজ সেই ইয়ানাই তার কাছে আসতে বিব্রত বোধ করছে। যদি মেয়েটা জানতে পারে গতরাতে তারা কতটা ঘনিষ্ঠ ছিল, মেয়েটা কিভাবেই তার বুকের সাথে মিশেছিল, তাহলে নিশ্চয়ই লজ্জা পাবে কিংবা ভুল বুঝবে রিফাতকেই। ওয়াশরুমে ফেলে আসা ইয়ানার ওনা রিফাত নিজেই নিয়ে আসে, ইয়ানার দিকে বাড়িয়ে দেয়। অত্যন্ত লজ্জা আর অস্বস্তির সাথে ওড়না নিয়ে নিজের বুকে জড়িয়ে নেয়। তারপর টেবিলে রাখা প্লেটটা এগিয়ে দেয় ইয়ানার দিকে। 3 পিস এক ব্রেড টোস্ট আর 1 গ্লাস ভর্তি দুধ। দেখে ইয়ানা ঠোঁট উল্টায়। তা দেখে রিফাত ভ্রুকুচকে গম্ভীর স্বরে বলল, পুরোটা শেষ করবে। কাঁদো কাঁদো মুখ করে ইয়ানা খাওয়া শুরু করে। জন্মুখে কোনো জিনিসেরই স্বাদ লাগছে না তার, কিন্তু সামনে বসে থাকা খাটাসটার জন্য কিছু বলতেও পারছে না ইয়ানা। রিফাতের জায়গায় ইয়াসমিন বেগম হলে কোনোরকম ইনিয়ে বিনিয়ে 2টো ব্রেড টোস্ট খেয়ে দৌড় দিত নিজের রুমে। রিফাতও মাঝে মধ্যে ফাইল থেকে চোখ তুলে তাকাচ্ছে মেয়েটার দিকে। হুট করে খেতে খেতে ইয়ানার চোখ পড়ে নিজের ডান হাতের কবজির দিকে। সেখানে কিছুটা ব্যথা অনুভব করতে ধীরে ধীরে কাল রাতের সেই বিশ্রী স্মৃতির মস্তিষ্কে এসে হাজির হতে লাগলো। শরীর শিউরে উঠল, নিঃশ্বাস ভারী হয়ে ডুকরে কেঁদে উঠল ইয়ানা, সাথে হিসকি। বিচলিত হলো রিফাত। চটজলদি সোফা ছেড়ে উঠে ইয়ানার সামনে এসে বসল, কান্নার সাথে হিসকি। মেয়েটার যাচ্ছে তাই অবস্থা।
রিফাত বুঝতে পারল এই কান্নার কারণ। কিভাবে থামাবে মেয়েটাকে, কিভাবে সান্ত্বনা দেবে সে, কিছুই মাথায় আসে না। রিফাত ইয়ানার মাথায় হাত রাখলো। হুট করে এরকম হাত রাখায় ইয়ানা তবদা খেয়ে তাকালো রিফাতের দিকে। কান্না হালকা কমলেও হিসকি থামল না মেয়েটার। পরিস্থিতি স্বাভাবিক করতে রিফাত বলল, কান্না থামাও, কান্না করলে একটুও ভালো লাগে না তোমায়? কি ছিল রিফাতের এই কথার মাঝে? কি মোলায়েম আদরে এক ভাব। রিফাতের কথার সাথে সাথে ইয়ানার হেসকিও থেমে গেল। ফুপানো সুরে, নাক টেনে ঠোঁট উল্টে নালিশ সুরে বলতে উদ্যোগী হলো, কাল। হুম, সব শুনবো, এখন খাওয়াটা শেষ করো দেখি। ধীরে ধীরে ইয়ানা প্লেটের সমস্ত খাবার শেষ করল। দুধের বেলায় নাক ছিটকালেও রিফাতের কঠিন চোখের দিকে তাকাতে গ্লাসটা সাপাট করে ফেলল। তৎপর রিফাত ড্রয়ার থেকে একটা ঔষধ বের করে ইয়ানার হাতে ধরিয়ে দিয়ে বলল, শ্যালো ওয়েট। ট্যাবলেট খেতে ভালো লাগে না। আচ্ছা, ইঞ্জেকশন দিচ্ছি তাহলে, ওয়েট। এই না না না, আমি খাচ্ছি। রাক্ষস লোক একটা। শেষের কথাটা আসতে বলল, তা ঠিকই রিফাতের কান পর্যন্ত এলো। রাক্ষস কি করে জানো তো? মানুষ খায়। আমি খেয়েছি তোমায়? ইয়ানা ভরকে গেল। এই লোকটা বিড়বিড় শব্দ শুনে ফেলে। ইয়ানা কোনো রকম ট্যাবলেট গিলে ফেলল। চোখ মুখ কুঁচকে রিফাত উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল। ধীর পায়ে হেঁটে আবার ইয়ানার সামনে বসল। মেয়েটার হাত নিজের হাতের মধ্যে নিয়ে নিল খুবই কৌশলের সাথে। ইয়ানা কেঁপে উঠল। মুখের আদর লাজুক হলো, কিছুটা চমকিত হলো বটে। এইভাবে রিফাতের নৈকট্য ইনার ভাবনায় ছিল না। রিফাত নিজের জিভ দিয়ে ঠোঁট ভেজালো। ইয়ানার দিকে তাকিয়ে চোখে চোখ মেলালো। ইয়ানা চুপচাপ বসে রইল। অন্তর কোণে সনসনে হাওয়া বয়ে গেল। এরই মধ্যে শুনতে পেল রিফাতের অত্যন্ত নমনীয় কণ্ঠ, জানো ইয়ানা, নারী হলো আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। যদি তাদের দিকে কেউ রুক্ষ নজরে তাকানো কিংবা তাদেরকে বাজেভাবে ছুঁয়ে দেয়, স্বয়ং আল্লাহ নারাজ হয়। মেয়েরা হলো পবিত্র, আর তাদের অপবিত্র করার চেষ্টা করলেই রয়েছে কঠিন বিধান। ভয়ঙ্কর সাজার অধিকারী তারা। ইয়ানা, সাহসী বাঘিনী হতে হবে, রুখে দাঁড়াতে হবে, মোকাবেলা করতে হবে। তোমার পাশে সব সময় সবাই থাকবে না, তাই নিজেকেই নির্ভীক শৌর্যপূর্ণ হতে হবে। নিজের চোখের পানি সস্তা, নিকৃষ্ট মানুষদের জন্য ফেললে হবে না, শক্ত হতে হবে। এবার নির্ভয়ে আমায় সবটা খুলে বলো, প্যানিক হবে না, আমি আছি। হাতের দৃঢ়তা বাড়ল চোখের গভীরতা। কি এক প্রচ্ছন্ন অনুভূতি গ্রাস করেছে দুই নরনারীকে। একে অপরের কাছ থেকে পালানো দুহৃদয় আজ ক্লান্ত হয়ে বসে গিয়েছে কোনো এক অনুরাগের বটতলায়। আজ দুজনেই শান্ত। কি এক শিথিল পরিবেশ তৈরি হয়েছে। ইয়ানা ফুপিয়ে উঠল, চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল বাড়ি বিন্দু। তার সামনে বসে থাকা মানুষ, চোখে গোল ফ্রেমের চশমা, ফর্সা শরীর, কালো টি শার্ট আর ট্রাউজার, চাপদারের সাথে মুখমণ্ডলে সুশ্রী গঠন, যে এখন তার হাত খুবই দৃঢ়ভাবে ধরে আছে। দৃষ্টির গভীরতা তার উপরেই সীমাবদ্ধ। তাকে যেন ভীষণ আপন মনে হচ্ছে তার সর্বসুখ এই মানুষটার কাছেই আছে। আজ হঠাৎ অন্তর্কোণ থেকে আওয়াজ আসে। যদি তার বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো এই বিষাদ পরিস্থিতিতে তাকে এইভাবেই আঁকলে নিত। জেদ, অবহেলার, নিষ্ঠাহীনতার বেড়াজাল পেরিয়ে কোন কাঠগোলাপ হাতে তুলে নিল ইয়ানা। হাত উছালো রিফাত, খুবই আলতোভাবে মুছে ফেলল ইয়ানার চোখের পানি। চোখে চোখে আশ্বাস দিল, অভয় দিল, বোঝালো আমি আছি। রুৎপার বাহুতে কেউ ঠেলা মারতে তার হাতে থাকা চকলেট পেস্ট্রিটা গিয়ে পড়ল ইয়ানার নীলাভ গাউনে। রুৎপা পাশে তাকাতেই দেখল এ তো তার স্বয়ং স্বামী দানিশ। রুৎপা ফুঁসে উঠল, দানিশের দিকে রাগান্বিত বাক্যে বলল, কি করলে এটা? দেখো আমার হাত থেকে পেস্ট্রিটা পড়ে গিয়ে ইয়ানার কাপড়টা কেমন খারাপ হয়ে গেল। সরি ইনু। ইয়ানা সৌজন্যতার খাতিরে মিষ্টি হেসে বলল, ইটস ওকে আপি, আমি কিছু মনে করিনি। এটা ওয়াশ করলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো আমি যাই তোমার সাথে, ওয়াশরুমে তোমার হেল্প করে দেব। ইয়ানা চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে রুৎপা দানিশের উদ্দেশ্যে বলে, মেয়েটা কি মিষ্টি তাই না? বইয়ের কথা শুনে দানিশ বাঁকা হাসল। একটু এদিক ওদিক তাকিয়ে রুৎবার কোমর জড়িয়ে ধরে আলতো কণ্ঠে কানে কানে বলল, সেটা রিফাত বলতে পারবে। আমি শুধু জানি আমার সামনে এখান থেকে রসগোল্লার হাড়ি রাখা আছে,
জাস্ট বাড়ি যাওয়ার অপেক্ষা, তারপর সব ভ্যানিশ। লজ্জায় লাল হয়ে গেল রুতবা। তার অসভ্যবর তাকে একটা দিনও লজ্জায় না ফেলে থাকতে পারে না। বিশাল ওয়াশরুমে নিজেকে একা পেয়ে অনেকটা ভয় পেয়ে আছে ইয়ানা। ওয়াশরুমটাও এত বড় কেন? তার রুম, ব্যালকনির সাথে পাশে আলিয়ার রুম মিলিয়ে এই ওয়াশরুম হয়তো তার থেকেও বেশি বড়। ইয়ানা ভেবেছিল কেউ না কেউ তো থাকবেই এই ওয়াশরুমে, তাই একা একা আসার সাহস পেয়েছে। কিন্তু তার ভাবনা চিন্তাকে ভুল করে দিয়ে একরাশ ভয় নিয়ে এখন সে ওয়াশরুমে একা। একবার চারিপাশে তাকিয়ে সিঙ্কের কল চালিয়ে দ্রুত নিজের কাপড় পরিষ্কার করতে উদ্যোগী হলো ইয়ানা। মনে মনে কলমা দুরুদ পড়ে নিজেকে সাহসী রাখার চেষ্টা হচ্ছে, কিন্তু এরই মাঝে ঘটল একটা অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ করে পুরো ওয়াশরুমের লাইট অফ হয়ে যেতে ইয়ানা ঘাবড়ে গেল। চমকে এদিক ওদিক তাকাতেই কারো আলতো স্পর্শ পেল নিজের কোমরে। ছিটকে দূরে সরে এলো ইয়ানা। ভয়ে থরথর করে কাঁপছে সে। জোরে জোরে নিঃশ্বাস ফেলে সামনের মানুষটাকে দেখার বৃথা চেষ্টা করছে। কিয়ৎকাল পর শোনা গেল কারো কণ্ঠ।